স্বাগত একাত্তর জানালে সাথে আছি আমি আরিফুল সাজ্জাদ। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে যারা যুক্ত হয়েছেন, শুরুতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে মোটামুটি যদি আমরা দেখি যে প্রধান প্রধান খবরগুলো যেগুলো চলে এসেছে অনলাইন মিডিয়া এবং টেলিভিশনে এবং পত্রপত্রিকায় যেগুলো ছাপা হবে, মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি সেটি হচ্ছে, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার বিশেষ দূত সাজিও গড়, একই সঙ্গে যিনি আবার ওই দেশের ভারতের রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশ সফর করছেন। আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। এই বিষয়টা নিয়ে যেমন আমরা আলোচনা করব, একই সঙ্গে আপনারা জানেন যে 2-3 দিন ধরে একটা বিষয় ঘটছে যে এই যে তরুণদের দল এনসিপি অভ্যুত্থানের পরে যে দলের জন্মলাভ হলো, তারা কর্মসূচিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে। দুঃখজনকভাবে আজকে একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করার পরও জানা গেল যে সেটি একটা বিষয় রয়েছে। পরিচয় জানা গেছে, হ্যাঁ, তার একটা অস্ত্রোপচার হয়েছিল চোখে, কিন্তু একটি চোখ দেখতে পাবে না, এরকম প্রাথমিকভাবে জানা গেছে। হ্যাঁ, এনসিপির একজন সদস্য আর কি। আর একই সঙ্গে আপনারা জানেন যে একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী উনি একটি কথা বলেছেন যে 5 মাসে ওনার দৃষ্টিতে কিছুই বদলায়নি, শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুটা বদলেছেন। ওই খবরেই তিনি কিছু ইতিবাচক বিষয় দেখছেন, আর ওভারঅল উনি দেখছেন না। এটা নিয়ে আমরা আলোচনা করব। আর একই সঙ্গে আপনারা জানেন যে ব্রিক্স জোট, যেটা বলা চলে যে পাশ্চাত্য জোটের বিপরীতে একটি জোট, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তাদের নেতৃত্বাধীন জোট, সেই জোটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা ভারত থেকে আমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এখন ব্রিক্সের চেয়ার আসলে ভারত, সেটি নিয়েও আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে একটু আমি সাজিও গড় যে ভিজিট করছে সেটা নিয়ে শুরু করতে চাই। আপনাদের কাছে আসবো, তার আগে একটু সৌরভ হাসানের সঙ্গে আমি এটি একটু শুরু করতে চাই, খুব সংক্ষেপে শুনে তারপরে আমাদের স্টুডিও অতিথিদের কাছে আসবো। সৌরভ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, একটু আরেকটু উচ্চ স্বরে বললে ভালো। জি, সৌরভ হাসান শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি স্টুডিওতে আলোচনা করব, প্রযোজকদের একটু ডিস্টারশন করছি। সৌরভ হাসান, শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই, বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখে, এটা নিয়ে একটা বহুল চর্চিত একটা বিষয় রয়েছে যে এই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিকভাবে যারা শক্তিশালী, ভারত, একটা কথা ছিল যে ভারতের চোখ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে না, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই যে সফরটা হচ্ছে, আপনি খেয়াল করেছেন কিনা, যিনি এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, তিনি একই সঙ্গে কিন্তু ভারতের রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে আপনার কি মনে হয় যে কোন দিকে আসলে দেখছে, কিভাবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে? সৌরভ হাসান। ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওতে যে 2 আলোচক আছেন তাদেরও শুভেচ্ছা জানাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি তো প্রণয়ন করবে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষে। এটি ভারতও নির্ধারণ করবে না, চীনও নির্ধারণ করবে না, যুক্তরাষ্ট্রও নির্ধারণ করবে না। তাদের নিজ নিজ স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করবে, রক্ষা করবে, এবং সেখানে আমরা আমাদের জাতীয় স্বার্থ কতটা সমুন্নত রাখতে পারি এবং রেখে চীন, ভারত, এশিয়ার 2 বৃহৎ দেশ, আমাদেরও নিকট প্রতিবেশী, আর আরেকটি হচ্ছে কাছাকাছি প্রতিবেশী। আর সুতরাং তাদেরকে বাদ দিয়ে যেমন আমরা চলবো না, আবার তাদের জন্য অন্য কেউ বাদ দেব না। আমাদের পররাষ্ট্র নীতি হবে স্বাধীন, স্বকীয় এবং জাতীয় স্বার্থের অনুকূল, মানে জাতীয় স্বার্থ রক্ষা করবে। ভারত, যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি আসছেন তার তো বেশ আলোচনা হয়েছে, সেই প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন শুনলাম।
কিন্তু তাতে পুরোটা যে কি বলে প্রশ্নের উত্তর পাওয়া গেল তা নয়। আর কূটনীতি তো সবসময় প্রকাশ্যে হয় না, এটা অপ্রকাশ্য অনেক বিষয় থাকে আলোচনার। কি হয়েছে, আমরা যেমন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো সেটা চুক্তি হওয়ার পরও আমরা আমাদের এখানে আমাদের সরকারের কাছ থেকে জানতে পারিনি, সেটা জানতে হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের মাধ্যমে। আর সুতরাং আমাদের প্রথম প্রত্যাশা থাকবে এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে। সবটা যেন এখন নির্বাচিত সরকার, পার্লামেন্ট আছে, আমি মনে করি যে এটি পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি। এর আগে বললেন যে বাণিজ্য আজকে মার্কিন প্রতিনিধি আসার বৈঠকের আগে গতকাল ভারতের হাই কমিশনার দেখা করেছেন। এটা তিনি এখানে এসেছেন বেশ কিছুদিন আগে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা এটা রুটিন ওয়ার্ক। এবং এর মধ্যে যেটি হয়েছে, ভারতের পক্ষ থেকে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোহরাব হাসান, আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আসবো, একটু স্টুডিও একটু আলোচনা করে যাই। শামসুজ্জামান দুদু, সোহরাব হাসানের কথাটা একটু শোনা গেছে, শুরুর দিকে একটু সমস্যা ছিল। যাই হোক, উনি মূল যে বিষয়টা বলছে যে একটা হচ্ছে দৃশ্যমান কূটনীতি থাকে আর একটা হচ্ছে অদৃশ্যমান থাকে। এর বিপরীতে আর একটা বিষয় হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসেন বা বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক হয়, বেশিরভাগ সময় আমাদের দেশে যেটা আমরা দেখি যে সরাসরি জনগণ জানতে পারে না, বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে হয়। এই জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, সেখানে কি আপনার মনে হয় না যে একটা জানার প্রক্রিয়া বা জানানোর প্রক্রিয়া, যেমন সোহরাব হাসান বলছেন সংসদে আলোচনা হতে পারে, সেটা আমরা করছি না কেন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, কূটনীতির যে বিষয়গুলো একটা দৃশ্যমান থাকে আর একটি পর্দার আড়ালের ঘটনা থাকে। তো যিনি এসেছিলেন তিনি আমেরিকার বিশেষ দূত হিসাবে, আমরা জানি পার্শ্ববর্তী দেশে তার রাষ্ট্রদূত বটে। তারপরেও তিনি যে বিষয়গুলো নিয়ে এখানে আলাপ করার জন্য আসছেন, সেখানে মোটা দাগের যে বিষয়গুলো আমি মনে করি, তাদের দেশের যেমন স্বার্থের ব্যাপার আছে, আমারও বাংলাদেশের স্বার্থের ব্যাপার আছে। তো এখন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অনেকটাই পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হয়েছে। আগে ভারতের মধ্য দিয়েই বাংলাদেশকে দেখার একটা দৃষ্টিভঙ্গি বা অবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু 24-এর পরে কিন্তু সরাসরি যে কূটনীতির বিষয়টি, সেটা আমরা লক্ষ্য করছি। তা আমার কাছে যেটা মনে হয় যে এখানে একটা ভূ রাজনীতিগত একটা বিষয় আছে, চীন মার্কিন একটা ব্যাপার আছে। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে প্রথম যদিও মালয়েশিয়ায় গেছেন, তারপরে চীনে গেছেন। তো এই সফরটা অত্যন্ত কূটনীতি সুলভ ছিল। মালয়েশিয়ায় আমাদের প্রচুর দেশের মানুষ ওখানে কর্মী হিসাবে আছেন। তো স্বাভাবিক সেখানে আমাদের প্রাইম মিনিস্টার যাওয়াতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। আজকের পত্রিকাতেও দেখা গেছে আরও আমাদের মানুষ তো নেবেই, আবার রোহিঙ্গার প্রসঙ্গেও তারা 3 লাখের অধিক নেবে এবং হয়তো মায়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারেও তারা হেল্প করবে। তো এই সবগুলো বিষয়ই কিন্তু কূটনীতির মধ্য দিয়েই তৈরি হচ্ছে, প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতকে সামনে এনে দেখি, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগে আমি বলেছি। তো এই আলোচনাটা সবটাই আপনি যেটা বললেন, সংসদ বিদ্যমান সব আলোচনাগুলো প্রকাশ্যে হয়ে যদি দেশবাসী জানতে পারে, খুব ভালো হয়। তো আমি দ্বিমত করি না আপনার সঙ্গে, বিষয়টা আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলে ভালো। কিন্তু এমন কিছু প্রসঙ্গ যদি থাকে যেগুলো আড়ালের প্রসঙ্গ, তো সেই ক্ষেত্রে তার বলার কিছু থাকে না। আমি যে দল করি সে দল তো বিএনপি। তো সেটা আমারও প্রত্যাশা যে জনগণকে বাদ দিয়ে সরকার না, জনগণকে বাদ দিয়ে রাজনীতি না,
তো জনগণকে বাদ দিয়ে তো কূটনীতি হওয়া কূটনীতি হতে পারে। একটু মাহমুদুর রহমান মান্নার কাছে আসতে চাই। একসময় আমরা যখন আপনারা ছাত্র রাজনীতি করেছেন বা অনেক সময় ক্যাম্পাসে আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতের বিরুদ্ধে, ইয়ের বিরুদ্ধে, এটা যেমন একটা পরিস্থিতি এখনো কিন্তু আমরা শুনি যে ঢাকা না দিল্লি এইরকম স্লোগানগুলো আসে। আমি যেটা আপনার কাছে জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের দূত এখানে এলেন, উনি কি নিয়ে আলোচনা করবেন সাধারণভাবেও একটা কোনো বিষয় আমরা জানতে পারিনি, সরকারের পক্ষ থেকে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঢাকার যে দূতাবাস রয়েছে তারা একটা তাদের ফেসবুকে দিয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়ে তেমন কিছু বলেনি যে উনি এসেছেন, উনি আলোচনা করবেন। যেটা উনি বলছিলেন যে জানানো দরকার, আপনার কি মনে হয় না যে এই জানানোর প্রক্রিয়াটা কি রকম হওয়া উচিত? জানানোর প্রক্রিয়া খুব সহজ। ধরে সংসদ যখন বসবে তখন ফরেন মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক বা যেই হোক, উনি এটার উপর একটা স্টেটমেন্ট দেবেন যে কী হয়েছে, সেটা একটা জানার পর। তাহলে যদি সন্তোষজনক না হয় বা কিছু জানার থাকে, তাহলে বিরোধী দলের যারা আছেন তারা আবার জিজ্ঞেস করবেন, তার জবাব হবে। কিন্তু আমি প্রাথমিকভাবে মনে করি যে যেহেতু মার্কিন সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, এইখানে সরকারের একটা ঢাক ঢাক গড়গড় ভাব থাকবে। যেমন আমাদের সঙ্গে মার্কিনদের যে ট্যারিফের চুক্তি হলো, বাণিজ্য চুক্তি, ধরেন জাস্ট নির্বাচনের 3 দিন আগে হলো, খুবই একদম মানে একটা ধোঁয়াশা পড়ে মাত্র 3 দিন আগে হবে কেন, নতুন সরকার আসবে তারা করবে, কিন্তু করলো। এবং তারা আবার দাবি করলেন যে এই বিষয়টা উভয়ের বড় দল বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলা হয়েছে। জামাত বললো যে আমাদের সঙ্গে কথা বলা হয়নি, কিন্তু সেই বলাটার মধ্যে কোনো জোর ছিল না, আর বিএনপি ব্যাপারে কোনো বক্তব্যই দেয়নি। তার মানে এখানে আমেরিকানদের যে বিষয়টা, সেই প্রভাবের কারণে সরকার হিসাব করছে এটা এরকম ওপেন ডিসকাশন করা যাবে কি যাবে না। রেমিন ফারহানা এটার উপর আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু যে নোটিশ দেওয়ার জন্য 4 জন সংসদ সদস্যের সই লাগে, উনি সেই সইটা জোগাড় করতে পারেননি। গেছেন এনসিপির কাছে, এনসিপির সদস্যরা বলেছে আমরা তো জামাতের সঙ্গে ঐক্যে আছি, ওরা যদি মাইন্ড করে আমাদের এটা করা উচিত হবে না। তার মানে হচ্ছে এই জায়গাতে সরকারি দল বিরোধী দল একসাথে আছে, একই রকম চিন্তা করছে। এইখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি যে যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তারা এটা বুঝবেন, এই যে চীনকে কেন্দ্র করে আমেরিকার একটা উষ্মা বলি, অস্বস্তি বলি, এ তো আছেই। চীন ঠেকাও এরকম একটা পলিসি আছে তাদের। এবং প্রথমে মালয়েশিয়ার কথা বলে হলেও মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না গেছেন, ইন্ডিয়া যাননি, এবং তারপরে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। ওইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে, একদম শেষ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেইখানে তিনি প্রথম এই যে করিডোর, আপনার ইকোনমিক করিডোর উল্লেখ করেছেন, মিয়ানমারের ভিতর দিয়ে। আমার কাছে বলে যে মূল ক্রাক্সটা বা মূল ক্যাচটা এইখানে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে ভাবলে সরাসরি তাদের উপরে দাঁড়িয়ে ভাবে না ভারতের উপরে দাঁড়িয়ে ভাবে, বা ভারতের চোখ দিয়ে দেখে কি না? সার্জিও গৌর আসছেন, যেটা শুরুতে আমি বলছিলাম, একাধারে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতে ওই দেশের কিন্তু রাষ্ট্রদূত। তো এইটার মধ্যে কি কোনো ইঙ্গিত রয়েছে যে আসলে ভারতমুখী হয়ে বাংলাদেশকে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম কি আপনার মনে হয়? না না না, মানে সার্জিও গৌর সম্পর্কে যেটা বললেন না, সেটাও আমি কেন জানি না, মনে হচ্ছে যে খণ্ডিত হলো একটু ব্যাপারটা। আচ্ছা, উনি সম্ভবত সাউথ ইস্টের দায়িত্ব আছেন এই ডেস্কের। তারপরে ওনাকে কেমন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তো সেন্ট্রাল এশিয়া আছেন। তো দুইটা যদি হয় তাহলে ধরেন আপনি শুধুমাত্র ইন্ডিয়া দিয়ে যে তাকে চিহ্নিত করতে পারবেন তা তো পারবেন না। তার মানে হচ্ছে যে হাই পাওয়ার টিম ওর এ পার্সন তিনি বাংলাদেশে আসছেন। শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত যদি তাকে দিয়ে এটা হচ্ছে না, বা শুধু ইন্ডিয়ার রাষ্ট্রদূত তাকে দিয়ে হচ্ছে না, যিনি একদম পুরো সেন্ট্রাল এশিয়া সাউথ ইস্ট এশিয়া মিলে দেখছেন তাকে পাঠানো হচ্ছে। তার মানে বড় ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই রিলেশনের ব্যাপারে। কোনো একটা জায়গাতে কোনো কিছু একটা সংশয় শঙ্কা দেখছে আমেরিকান সরকার, না হলে তাকে পাঠাবে কেন? এই কারণে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। তার সাথে আমি ওটা যুক্ত করছি যে এই যে ধরেন করিডোর, ইকোনমিক করিডোর নিয়ে যে অস্বস্তি আমেরিকার আছে এটা আমরা সবাই জানি, এটা অনেকখানি পরিমাণে ইন্ডিয়ারও আছে, এবং ইন্ডিয়া এবং আমেরিকার এক ধরনের এই ব্যাপারে সমঝোতাও আছে।
আমি মানে মোরালেস ডেফিনেট বলতে পারি, যদি এরকম করে বলা উচিত, আমি তার ভেতরে স্টোরি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনাটাই প্রাধান্য পেয়েছে যখন পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের দূত একসাথে কথা বলেছেন। এটা কালকে পত্রপত্রিকায় পড়লে এমনিতে ধরেন হেডলাইন্স পড়ে তো আর জানা যায় না, ভেতরে স্টোরিটা পড়তে হয়, বিটুইন দ্য লাইন্স পড়তে হয়। সেটা পড়লে কালকে অনেকখানি পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা আছে। তারপরে আমি বলি যে মানে কমনলি ধরেন কয়েকটা জিনিস আমি দেখি, চীনের প্রেসিডেন্ট যখন একটা প্রস্তাব দেয় বাংলাদেশকে, তখন কিন্তু বাংলাদেশের খুশি হয়ে সেটাতে রেসপন্ড করা উচিত। কিন্তু ইকোনমিক করিডোরের ব্যাপারে বাংলাদেশ রেসপন্ড করেনি। রেসপন্ড করেছে কীরকম, সেটা ঠিক পজিটিভরা বলেছে যে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, আমরা এটার ব্যাপারে পজিটিভ ভাবছি, এরকম কোনো কথাবার্তা বলেনি। এই থেকে আমি মনে করছি যে বাংলাদেশও এই ব্যাপারে খুব হিসাব করে পা রাখতে যাচ্ছে, এই জন্যই ব্যাপারটা ক্রিটিক্যাল। আমি মানে আমার বোঝার এত বড় দুর্বলতা আছে বলে আমার মনে হয় না। আমি মনে করি এই ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। শামসুল দুদু, এই প্রসঙ্গে একটা বিষয় যেটা মাহমুদুর রহমান বলছিলেন যে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুতিয়ালি এবং অ্যাট দ্য সেম টাইম একটা নির্দিষ্ট ইস্যুতে অর্থাৎ চীনের প্রভাব এখানে কমানোর জন্য ভারতের যে স্বার্থ বাংলাদেশের দিকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, সেক্ষেত্রে কি সামনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিন্ন স্বার্থের জায়গা থেকে আমাদের এখানে রাজনীতিতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? অবশ্যই পড়তে পারে। কীরকম? কারণ এই দুই ভারত এবং আমেরিকার আমাদের যে নিজেদের স্বার্থ, বিশেষত ব্যবসায়িক স্বার্থ, সেগুলো কিন্তু ঠিক ছোটোখাটো কোনো বিষয় না। ওটা কিন্তু মাথায় রেখেই অনেক সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে এই ট্যুরে মানে দূত, বিশেষ দূত যিনি এসেছেন, তারা যে আলোচনাই করুক না কেন, সেখানে অভিন্ন না বললেও স্ব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকেই যাবে। যেটা মান্না ভাই উল্লেখ করেছেন যে করিডোরে যে প্রসঙ্গটা, কিন্তু বাংলাদেশ খুব হিসাব করে তাকে এগোতে হচ্ছে। সেই জায়গায় যেমন চীনের স্বার্থ আছে, সেই জায়গায় যেমন বৃহৎ অন্যতম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ আছে। এই ভূখণ্ডের এই ভূ রাজনীতিগত বিষয়ে মায়ানমার যেমন যুক্ত, ঠিক তেমনি বাংলাদেশও গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। সেই জন্যে বাংলাদেশ যাই করুক, মানে ভারত, আমেরিকা, মায়ানমার, চীনের সঙ্গে ভারতের বৈরিতা আছে কি নেই সেটা আমি আলোচনা না গিয়েও বলতে পারি যে ভারত আমাদের একটা বড় মানে তিন দিকের সীমান্তে তাদের উপস্থিতি। তারা কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই এটা মানে সুরক্ষা করতে চাবে। বৈরিতা করলে তার সুযোগ কমে যায়। আগে যেমন সরকার, শেখ হাসিনার সরকারের সঙ্গে তাদের মানে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল, সেটা খুবই গভীর এবং খুবই কাছাকাছি। তো এখন সেই জায়গায় না থাকলেও ভারতের সঙ্গে মাঝে একেবারে এটা শেখ হাসিনার সরকারের পতনের পর একেবারে স্থগিত ছিল। এখন একটি ভারত বারবারই বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এখন নির্বাচিত সরকার, তো স্বাভাবিক কারণেই একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার থাকবে। সেই সম্পর্ক উন্নয়নে আবার চীন লক্ষ্য করবে যে কতটা তাদের স্বার্থ রাখছে। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন জনাব তারেক শাহমের চীন সফরটাকে ভারত খুব সংক্ষেপে প্রতিক্রিয়া দেখেছে, সংযত প্রতিক্রিয়াই দেখিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় প্রতিনিয়তই ভূ রাজনীতির নতুন নতুন মোড় তৈরি হয়। সেই জায়গাগুলো ডিলিংসে যদি কূটনৈতিক বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি, সম্পর্ক এগুলো আপডেট না থাকে, মানে তাহলে পরে আবার খাদে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এবং সামনে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপক কাজ বলা চলে, অনেক কাজ করতে। একটু সাংবাদিক সৌরভ হাসানকে একটু কমেন্ট নিতে চাই। সেটি হচ্ছে যে আমরা যারা সাংবাদিকতা করি, বিশেষ করে এই ধরনের যে বিশেষ দূত যারা এখানে ভিজিট করতে আসে বা এখানে আসে বাংলাদেশের ক্ষেত্রে,
সার্জিও গড় সম্পর্কে সোহরাব হাসান একটা বিষয়ে খুব আলোচিত হয় বিশ্বব্যাপী, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোথা থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চান বা একটা বিষয়ে পৌঁছতে চান, তখন আসলে ওনাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। সোহরাব হাসান, আপনার কি মনে হয় যে এইরকম কোনো বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে? মানে সাধারণভাবে আমরা যেটা দেখি যারা সাংবাদিকতা করছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বিশেষ দূত সার্জিও গড় এসেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত পেতে বা ফলাফল পেতে চাইলে সাধারণত ওনাকে পাঠানো হয়। বাংলাদেশের ক্ষেত্রে কি আপনি এইরকম কোনো কিছু দেখছেন কিনা? সম্ভবত সোহরাব হাসান শুনতে পাচ্ছে না, যান্ত্রিক ত্রুটি। আমরা একটু আবার স্টুডিওতে আলোচনায় আসি। শুরুতেই আমরা যেটা বলেছিলাম শামসুজ্জামান দুদু, যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটা বিষয় ছিল এই যে নতুন তরুণদের সংগঠন এনসিপি। আমি যদি সরাসরি বলি, এনসিপিকে বা তার নেতা কর্মীরা কর্মসূচি করবে, তাদের মারতে হচ্ছে কেন? মানে এইভাবেও কেউ কেউ বলেন, এটা আমার ঠিক বক্তব্য না। বুঝছি। হ্যাঁ, আমার মনে হয় যে এই তরুণদের যে সংগঠনটা, এই এনসিপি, যা হতে পারত, যে জায়গায় যেতে পারত, তারা নিজেরাই বোধহয় পথ হারিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। যখন এই উদ্যোগ তারা নিয়েছিল, আমি তাদের প্রশংসা করেছিলাম, সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা নিজেরাই তাদের কর্মকাণ্ড, বক্তব্য, চালচলন, এই বিতর্কের মধ্যে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যেমন আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও যখন বক্তৃতা করতাম কিছু কিছু শব্দ নিয়ে কেউ কেউ আপত্তি করত, কিন্তু সেটা আবার সঙ্গে সঙ্গে আমরা সংযত হওয়ার চেষ্টা করতাম। এখন আমরা পরিণত বয়সে হয়তো আমরা বুঝে শুনেই কথা বলি, আমাদের অতটা মানে হিসাব নিকাশে যে ছাড়া যেটা তরুণ বয়সে করতাম সেটা তেমন করবো না। ওরা কিন্তু একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের নেতা। বিশেষ করে পাটোয়ারি সাহেবের কিছু কিছু বক্তব্য, শব্দচয়ন, ভঙ্গিমা, এইগুলো অনেকটা উস্কানিমূলক আমার কাছে মনে হয়েছে। কখনো কখনো এটাও মনে হয়েছে তারা সংবাদে আসতে চাচ্ছে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে যেন তাকে ঘিরে প্রতিনিয়ত একটা আলোচনা হয়। যেমন ঢাকাতে ও 8 নম্বর ঢাকা 8-এর যে নির্বাচনের সময়, সেখানে অনেক বিতর্ক সঙ্গে সে জড়িয়ে পড়েছিল, আমি পত্রপত্রিকার মাধ্যমে লক্ষ্য করেছি। তো পাটারিওর বা বিরোধী দলের সঙ্গে সরকারি দল বা অন্য রাজনৈতিক দলের সংঘর্ষ হোক, এটা আমার কাছে মনে হয়েছে মানে গ্রহণযোগ্য না। সরকারি দল, বিরোধী দল, যে যেখানে থাক না কেন, বক্তব্যের মানে সমালোচনা হতেই পারে, কথাও হতে পারে, সরকারেরও সমালোচনা হতে পারে, বিরোধী দলেরও হতে পারে, কিন্তু যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা তো আমরা ফেলে এসছি। ফ্যাসিবাদের আগের যুগের রাজনীতি, ফ্যাসিবাদ পরবর্তী, তাকে পরাস্ত করলাম, 90 গণঅভ্যুত্থান সংগঠিত করলাম, তারপরে আমি এই দৃশ্য কেন দেখব? কোন দল করছে কোন দল করছে না, এটা আমার কাছে থেকেও বড় প্রশ্ন হচ্ছে, কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি বিএনপিকে বাদ দিয়েও বলছি না। সেই জন্য আমার মনে হয় সবাইকে একটু সংযত আচরণের মধ্য দিয়ে রাজনীতিকে, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, একটা নির্বাচন করে হয়েছে, আর কোনো দায় নাই, এইটা না, কিন্তু অনেক দীর্ঘ রাস্তা আমাদের মানে হাঁটতে হবে। তো সেখানে শুধু সরকারি দলই হাঁটবে এমন তো না, আবার শুধু বিরোধী দলে হাঁটবে এমনও না, সবাইকে মিলেই সামনের দিকে এগোতে হবে। মাহমুদুর রহমান মান্না, আপনি কি বলবেন? সবাই মিলে হাঁটবে, সবাই মিলে হাঁটার ব্যবস্থাটা কে করবে? আপনার অনেক অভিজ্ঞতা, মানে আমি দেখেন, যদি সবাই মিলে হাঁটবে, যে একসাথে তো হাঁটতে পারছে না, এটা খুবই স্পষ্ট। হ্যাঁ, আমরা জুলাই সনদ একভাবে দেখছি না, আমরা সংস্কার একভাবে করছি না, এবং পরস্পরের সাথে বাকযুদ্ধে এতখানি লিপ্ত হয়েছি যে আপনারা পালাবেন করে, ভারতে তো যেতে পারবেন না, মিয়ানমারও জায়গা পাবেন না, এরকমও পর্যন্ত বলা হয়েছে। তো সম্পর্কটা যেরকম করে আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের সময়, সেরকম করে যাচ্ছে না। আর এখনকার কথা যদি বলেন যে ইস্যুতে তুলেছেন কথাটা, আমি ভুল বলেছি, হয়তো আমি অন্যায়ও বলেছি, তো আপনি মারবেন নাকি তার জন্য আমাকে? কোনোভাবেই এটা অ্যাডমিসিবল নয়। মানে এটা আমার কাছে খুবই মানে বিস্ময়কর মনে হয়েছে যে পরপর 2 দিন, এবং ধরেন যে পরবর্তীতে সিলেট যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো, সে তো পরিশুরিতে মতো তাদেরকে বাধা দিল।
এবং তারা অভিযোগটা করেছেন যে আমরা পুলিশের কাছে এই ব্যাপারে প্রতিকার চেয়েছি, পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করেনি, বরঞ্চ আমাদের উপর হামলায় অব্যাহত রেখেছে। এবং তারা প্রশ্ন করেছেন এইটা কি একদম উপরের স্তর থেকে তারা স্বয়ং প্রধানমন্ত্রীর নাম বলেছে, তার ইঙ্গিত ছাড়া এটা হতে পারে? এখন এই জবাবটা তো প্রধানমন্ত্রী না দেন, প্রধানমন্ত্রীর দলের লোকজনের, দায়িত্বশীল লোকের দিতে হবে, মানুষকে তো বোঝাতে হবে। মানুষ কীভাবে দেখবে? ধরেন আমি বিএনপির খুব ভালো চাই, আমি চাই যে বিএনপি সাকসেসফুল হোক, বিএনপি যে কাজ করছে সেগুলো ঠিক হোক, কিন্তু আরও যে 10টা মানুষ আছে তারা কীভাবে চায় সেটা যদি আমি না ভাবি তাহলে আমি রাজনীতি করি না। আমি নিজের মতো চলতে চাই, আমার নিজস্ব মত আছে, আমি আমারটা অন্য কারোর ব্যাপার কেয়ার করি না, এরকম করে রাজনীতিতে চলা যায় না। রিয়েলিটি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে এই তরুণরা অথবা ধরেন নবীন যেভাবেই পারেন পলিটিক্সে, এরা মার খেয়ে আহত হয়ে তাদের ছবি দেখা যাচ্ছে টিভিতে, তাদের ছবি দেখা যাচ্ছে পত্রিকায়, এবং মানুষ সেটা দেখে কী মনে করছে বিএনপি পিটিয়েছে বা পুলিশ ওদেরকে বাধা দিয়েছে, ঢুকতে দেয়নি। তো মানুষের সমর্থন বা সহানুভূতি ওদের দিকে যাবে। আমি 2-3টা ঘটনা দেখেছি, যেমন ধরেন একজন আমাকে এরকম বললেন, না এই ছেলেগুলো খুব বেশি বেয়াদবি করে, বেশি বেশি কথাবার্তা বলে, তার মানে তার জন্য কি মারতে হবে? তা কেন মারবে কেন? মানে আপনি যখনই তাকে প্রশ্নটা করছেন সে হয়তো প্রথম মনে করছে যে এই দল একদম তারুণ্যের অহংকারে বা তারুণের উন্মাদনায় আবেগে তারা ঠিক কোড মেরে কাজ করতে পারছে না, কোড মেরে কথাবার্তা বলতে পারছে না, কিন্তু তাই বলে তাদেরকে বাড়তে হবে এটা কেউই একই করতে পারবে না। এবং আমি বলি শুরুটা কিন্তু এরকম করেই হয়, যে কি কথা বলেছেন যাতে এত আপনার রাগ হলো সেটা তো বলেনি পত্রিকায়, কোনো পত্রিকায় রিপোর্টও করে নেই। তারা প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেছে যাতে খোদ প্রধানমন্ত্রী যে খুব রেগে গেছে তা তো কোনো এক্সপ্রেশন কোথাও নেই। উনি কোনো কথা বলেননি যে না ওরা এরকম করবে কেন বা কিছু, উনি তার মানে স্বাভাবিক যেরকম কাজকর্মগুলো করছেন তাই করে যাচ্ছেন। এর মধ্যে যদি এমন হয় যে কোনো একটা জেলার কিছু খুবই বেশি মাথা গরম সাংবাদিকরা কিছু একটা কথাবার্তায় অপছন্দ করে হামলা করেছে, তাহলে সেটা থামাতে হবে। কিন্তু পরের দিন সিলেটে মানে পরের দিন পুলিশ ওই আচরণটা করবে, সেই আচরণটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। এবং আজকেও ওই যে সিলেটের গোলাপগঞ্জে যাওয়ার পথে গাড়ি বহরে হামলা করা হলো। হ্যাঁ, এটার কথা আমি বলছি। আচ্ছা। যে এইটা যে করা হলো তখন পুলিশের ভূমিকাটা কি? পুলিশ তো বাধা দেবে, পুলিশ আটকাবে বা সেভ করবে। গোপালগঞ্জে তারা সেভ করেছে না, যখন আওয়ামী লীগ ওনারা তাদের উপরে হামলা করতে এসেছিল তখন তো সেভ করেছে তাদেরকে। বা এমনিতেই ধরেন আমরা এরকম দেখি যে দুটো দলের মধ্যে যখন এরকম পরিস্থিতি হয় তখন পুলিশ মাঝখানে দাঁড়ায় যে কোনো পক্ষই যেন এগোতে না পারে, বাড়াবাড়ি করতে না পারে। এইখানে কিন্তু পুলিশের সেই ভূমিকাটা দেখা যায়নি। ফলে আজ আপনি ভালোবাসার কারণে চুপ থাকতে পারেন, কালও চুপ থাকতে পারেন, কিন্তু পরশুদিন থাকতে পারবেন না। তখন হয়তো বলতে হবে আপনাকে, না কাজটা ভালো হচ্ছে না, থামান এগুলো। এই বলাটা বাড়তে যদি থাকে তাহলে যে আস্থা এখন পর্যন্ত আছে, যে আমি নিজেও যেমন বিভিন্ন জায়গাতে বলি যে যেটাই হোক না কেন এই সরকার এই 6 মাসের মধ্যে গণতন্ত্রকে যতদূর সম্ভব সম্মান দেখিয়েছে, যতদূর পারে পরবর্তী সহিষ্ণু হয়েছে, যতদূর পারে বিরোধী দলকে স্কোপ দিয়েছে, স্পেস দিয়েছে, এটা বলার জায়গায় তো কমে যাবে। তো সেই রকম জায়গায় নিশ্চয়ই সরকার আমাদেরকে নিয়ে যাবে আমি তাই মনে করি। এবং আমি মনে করি হতে পারে 1-2টা জেলাতে এরকম বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরে নিশ্চয়ই কন্ট্রোল হবে। কিন্তু তারা যেরকম করে বলছেন এই কথাগুলো আমি বলতে পারি যদি কেউ আমাকে ভুল না বোঝে, মানে ইচ্ছা করে ভুল বোঝা যায়, এমনি জেনুইনলি ভুল বোঝা যায়। সেটা হচ্ছে যে মানুষ যারা এই খবরটা পড়েছে তাদের কারো যুক্তি সরকারের পক্ষে যায়নি। তারা যদি সমালোচনা করে বিরোধী দলের বা এনসিপির, কিন্তু তারপরে সিম্প্যাথিটা তাদের প্রতি গেছে। শামসুজ্জামান দুদু, প্রসঙ্গত বলি, আজকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছেন যে এই 5 মাসে ওনার মূল্যায়ন হচ্ছে কিছুই বদলায়নি, ঘুষখোররা ঘুষ খাচ্ছে, সরকারের অনেক উন্নয়ন প্রকল্প দেখালো যে আগে যেভাবে আটকে যেত সেভাবে আটকে যাচ্ছে, অর্থাৎ ভালো ভালো কাজগুলো তারা করতে পারছেন না। মাহমুদুর রহমান মান্না যেটা বললেন যে রাজনৈতিক সংস্কৃতি যেটা থেকে আমরা আসলে বের হয়ে আসার চেষ্টা করছি, যদি উনি এটা বলেননি, তো আমার প্রশ্নটা হচ্ছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি এই সংস্কৃতি। এবং হ্যাঁ, এবং তীরটা কিন্তু সরকারি দলের দিকে যাচ্ছে। তাহলে সরকারি দল আসলে কি করতে পারে এক্ষেত্রে? না মানে অবস্থা যদি বর্তমান অবস্থা না ধারণ করতে পারে, অর্থাৎ এটা 24-এর আগের পরিস্থিতি না,
মানে একান্নতবাদী যেসব পরিস্থিতির মুখোমুখি জাতি একসময় হয়েছিল, তখন তো 18 বছর ধরে সবাই আন্দোলন সংগ্রাম করেছে, যে যা যা অবস্থান থেকে। গুম হয়েছে, মার খাইছে, মামলা হয়েছে, পালিয়ে থাকছে, জেলে থাকছে। তো রক্তের কোনো কোনো ক্ষেত্রে বন্যা বয়ে গেছে। তারপরেও কিন্তু গণতন্ত্রের প্রত্যাশায় স্বৈরতন্ত্রের অবসানের লক্ষ্যে আন্দোলন করছে। তো সেটি সফল হয়েছে আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। তো বিরোধী দল আমার বিবেচনায় যাই করুক না কেন, যে ভাষায় কথা বলুক, যত উস্কানির দিক না কেন, সরকার তো বিএনপির। সেই জায়গাটায় তার টলারেন্সটা কতখানি এবং কোন ঘটনার দায়িত্বটা কি, এটা তো মানুষ বলতেই পারে, না বলার তো কিছু নেই। সেই ক্ষেত্রে এই পরিস্থিতিটা যেটা মান্না ভাই বললেন, ঘটনা আজকে একটা হয়েছে, তার মানে এই ঘটনা ঠিক আছে, এটা নিয়ে অত বড় হবে না, কালকেও একটা হতে পারে, পরশুদিন তো এটা কাউন্টেবল হবে, যেটা উনি মান্না ভাই যেটা বললেন। তা আমরা মানে এরকম না যে গায়ের জোরে রাষ্ট্র শাসনের অতীত অভিজ্ঞতা নাই। অতীতকে ধারণ করে যদি সামনের দিকে আমরা তাকাই, তাহলে পরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হবে, যেটা মহাসচিব সাহেব নিজে উল্লেখ করেন। 5 মাসে ওই ধরনের উল্লেখ করার মতো কোনো পরিবর্তন তিনি দেখছেন না। যে ঘুষ খেত সে ঘুষ খাচ্ছে। তিনি বলেননি যে গায়ের জোরে থাকার মানে যে প্রবণতা আগে ছিল, এটা বলেননি। তো কিন্তু আগের যে দৃষ্টান্ত তিনি এনেছেন, খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। মহাসচিব তো মিথ্যা বলেননি আমার বিবেচনায়। তিনি কোনটা কিভাবে মেন করছেন সেটা আলাদা কথা, কিন্তু আমাদের গণঅভ্যুত্থান পরবর্তীতে তো সবাইকে এক ধরনের পরিবর্তনের মধ্যেই তো যেতে হবে, তাই না? এবং মানুষ বিএনপিকেই দায়িত্ব দিয়েছে ভোটের মধ্যে দিয়ে রাষ্ট্র শাসন করার জন্য। এখন বিএনপি সে রাষ্ট্র শাসনের পদ্ধতি যদি মানুষের পছন্দ না হয়, তো এই সরকারই তো শেষ সরকার না। আরো সরকারের মানে নির্বাচন, সেটা কেয়ারটেকার, সামনের দিনগুলোতে তো মানে আমরা যে জন্য লড়াই করছি সবাই মিলে, সেটা তো সামনের দিকে আবার সরকারকে মানুষের কাছে তো যেতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই মারামারি বা এই সংঘর্ষ, এই রক্তপাত প্রত্যাশিত না। আমরা আমাদের মতো করে যদি চলি, তাহলে পরে ভালো কিছু আমরা পাবো না। ব্রিক্সের যে বিষয়টি, যে একটি আমন্ত্রণপত্র ভারতের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে একটি পত্রিকায় আমি বলি যে ডেইলি ওয়াদা নামক একটি পত্রিকা, তারা একটা খবর প্রকাশ করেছে যে যে আমন্ত্রণপত্রটা দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য, সেখানে বলা হয়েছে যে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করা হয়েছে এবং ওই চিঠির ভিতরে তাদের দাবি অনুযায়ী কোথাও বলা হয়নি যে পিএম অফ বাংলাদেশ। অর্থাৎ অ্যাজিভ যে হচ্ছে উনি আসলে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবেও সেখানে যেতে পারেন, কিন্তু উনি তো প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপরে না বিমস্টেকের প্রধানমন্ত্রী। আমি যদি এই খবরটিকে সত্য হিসাবে ধরে নেই, গতকাল যিনি এখানে হাই কমিশনার রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, যে বললেন যে ইন্ডিয়া ইজ ওয়েটিং ফর বাংলাদেশি পিএম তারেক রহমান, মানে তার ভাষায় যদি বলি, যদি উনি এটা বলে থাকেন আর চিঠির ভাষা যদি এরকম হয়, এটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যদিও দেখি নাই, আর আপনি যে পত্রিকার নাম বলছেন সেটা তো পরিচিত কোনো পত্রিকা আমার কাছে, মানে নতুন কিছুদিন আগে নতুন হিসেবে আসছে। তো এটা যদি এতই গুরুত্বপূর্ণ একটা ইয়ে থাকে আমাদের ডেইলি স্টার থেকে প্রথম আলো, ইত্তেফাক, মানে প্রতিষ্ঠিত যেসব পরিচিত পত্রিকা, ওই পত্রিকাগুলো তো আসে নাই। তো আমার দৃঢ় বিশ্বাস যে ভারতে যে মানে অনুষ্ঠান যথাযথ সম্মান জানিয়েই পিএমকে আমন্ত্রণ জানাবেন, কারণ পিএমের অপেক্ষা করছেন তারা। তো এই কথা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন, তো সেটা তো আমার মনে হয় না যে অশ্রদ্ধার কোনো ঘটনা আছে বা মনে করারও কোনো বিষয় নেই।
আর 2 নম্বর, যদি কোনো অসঙ্গতি থেকে কোনো জায়গায়, তাহলে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছেই, তারা এই বিষয়গুলো দেখবেন এবং ত্রুটি যদি থাকে সেটা উল্লেখ করে সংশোধন করার চেষ্টা করবেন। তা আমার কাছে মনে হয় না যে সাম্প্রতিক সময় ভারত বিশেষত পিএম এর কোনো অশ্রদ্ধা হোক, অসম্মান হোক, এটি তারা চাবেন। কারণ তারা প্রকাশ্যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলেছেন যে পিএম এর তারা অপেক্ষা করছেন। তো সেই জন্যে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় বাড়তে আলোচনার কোনো সুযোগ নাই। মাহমুদুর রহমান মান্না, ব্রিক্সে যাওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আপনার কি মনে হয় ব্রিক্সের এই যে আমন্ত্রণ দিয়েছে এবং একই সঙ্গে ভারতে যেহেতু এই সম্মেলনটা হচ্ছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, বা আমরা এখন পর্যন্ত জানি না, গণমাধ্যমে আসেনি, যদিও 1 সপ্তাহের মতো হয়েছে আমন্ত্রণ পাওয়ার পরে। আপনার কি মনে হয় যে এটি? আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয়। কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? আর মানে বাংলাদেশের বাইরে কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? বাইরে মানে নর্মালি যারা যারা ব্রিক্সে আছে। এটা হচ্ছে ব্রিক্সে যারা সদস্য নয়, এর বাইরে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য কাউকে সদস্যর বাইরে কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত এইভাবে খবর আসেনি। কারা কারা যাবেন এরকম করে কথা হয়েছে? না, এরকম কথা হচ্ছে মানে না। আমি এটা বুঝতে চাইছি যে চাইনিজ অ্যাটিটিউড কি হবে এটার ব্যাপারে কিছু বলতে পারবেন? মানে আমি জানি না বলে জিজ্ঞেস করলাম। অফিসিয়ালি তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। শুধু আমরা কিছুদিন আগে জানি যে রাশিয়া যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন, তখন সেখান থেকে একটা আলোচনা হয়েছে যে ব্রিক্সের, আমরা যেহেতু এর আগেও সদস্য হওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিলাম, সেখানে আলোচনা হয়েছিল যে বাংলাদেশ যদি সদস্য পদে যাওয়ার চেষ্টা করে বা আবেদন করে, তখন রাশিয়া আমাদেরকে একটা সমর্থন দিবে। প্রাইম মিনিস্টার যখন চায়না গেলেন, সেখানে এটা নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেটা পরবর্তীতে কোনো একটা কথা আমরা শুনিনি। মোটামুটি এইটুকুই এখন পর্যন্ত জানা যাচ্ছে। মানে ভাববার বিষয় আছে যে ধরেন চায়না এবং আমেরিকা এই দুটোর যখন দ্বৈরথ হবে, তখন বাংলাদেশ সরকার কোন দিকে কিভাবে বিহেভ করবে। কমনলি আপনি বলতেই পারেন যে একটা সরকার যে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে চায় সব কিছু এবং কারোর সঙ্গে শত্রুতাও করতে চায় না, এক্সট্রা কোনো বন্ধুত্ব করতে চায় না, তারা দুটো দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে। বাংলাদেশ গভর্নমেন্টও তাই করছে আমার মনে হয়। এই জন্যেই আপনার এই করিডোরের ব্যাপারে বাংলাদেশ সরকার বলছে ভাববো। এইটার ব্যাপারে ব্রিক্সের ব্যাপারেও আমেরিকান অ্যাটিটিউড উইল নট বি পজিটিভ। অতএব যেরকম করে ত্রিবেদী কথাগুলো বলেছেন, মনে হচ্ছে কত অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বটে, কিন্তু ত্রিবেদী মানে যেভাবে ঢুকলেন, মানে পথে আসলেন এবং এসেই যেরকম নতুন করে একই মাটির গন্ধ পাচ্ছেন, বাতাসে একই গন্ধ পাচ্ছেন ইত্যাদি বললেন, মানে তাকেও একটা বিশেষ, মানে একটা বলতে পারেন যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার মতোই দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু উইন বাংলাদেশ তাদের সাথে রাখার জন্যে। তো উনি হয়তো সেই চেষ্টা করছে, সেই চেষ্টার একটা প্রকাশ। এইটাতেও বাংলাদেশ পজিটিভলি এখন পর্যন্ত রেসপন্ড করেনি। ফলে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কী মনে করেন কী করা উচিত, আমি তো আগে আবার দেশের সরকারের অ্যাটিটিউডটা বুঝতে চাইব। মানে আমি যদি একা একটা সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গায় থাকতাম বা আমার সিদ্ধান্ত নেওয়ার উপর কিছু ডিপেন্ড করতো, তা করে না বলে আমি একটা অনধিকার চর্চা করার মধ্যে যেতে চাইছি না। কিন্তু আমি মনে করি যত বেশি ডিসকোর্স হবে তত বাংলাদেশের জন্য ভালো। কিন্তু সেই ডিসকোর্স কি অন্যের জন্য আটকাবে? আমরা আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করেছি, সেখানে আমেরিকা তো বাধাই দিচ্ছে, তুমি আমার সাথে যার সম্পর্ক ভালো নয় তার সাথে কোনো ট্রেড এগ্রিমেন্টে যেতে পারবে না, তার সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। আমরা এই যে মানে তেল কিনবো, যে তার জন্য শেষ পর্যন্ত তাদের কাছে চিঠি লিখতে হয়েছে আর একটা পারমিশন সিক করে। তো এইখানকার ব্যাপারটা কি হবে? বাংলাদেশ গভর্নমেন্ট এই মানে এই দ্বৈরথটাকে কীরকম করে দেখে, কিভাবে দেখবে, এটার কোনো একটা আভাস না পেলে কোনো কিছু বলা সম্ভব নয়। যেমন আলগোরের ব্যাপার তখন আমরা বলছিলাম, মানে আলগোরটা ইজ আ হ্যাঁ সার্জিও গর মানে বলেছে তার ভাতিজার নাম বলছে সরি সার্জিও গোর যে আসছেন এবং উনি ওনার ব্যাপারটা গভর্নমেন্ট যেরকম করলো, তাতে বোঝা গেল যে বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে খুব নন কমিটাল টাইপের থাকছেন, বা উনি যেটা বলছেন সেই ব্যাপারে নন কমিটাল থাকছেন।
আমি মনে করি গভর্নমেন্ট এটাই দেখবে, সহসাই কালকে পরশুর মধ্যে করে অ্যাটিটিউড জানা যাবে না। তবে আমি এটা বলবো, কারোর সঙ্গে নতুন করে যদি এনমিটিতে জড়াতে হয়, নতুন কোনো প্রবলেম ডাকতে হয়, সেরকম কোনো পদক্ষেপ আমাদের না নেওয়া উচিত। একই সঙ্গে আমাদের নতুন নতুন বন্ধু আরও তৈরি করবার জন্য আমাদের কাজ করা উচিত। পলিসিটা ওইভাবে রাখা ভালো হবে। শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান বলছিলেন যে ত্রিবেদীর বিষয়টা হচ্ছে যে উনি একটা অ্যাসাইনমেন্ট পেয়েছেন অনেকটা এইরকম, উনি যেটা বলছেন, এবং উইন করতে চায় বাংলাদেশকে। বাংলাদেশকে উইন করতে গেলে ভারতের কি করা উচিত? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ধরেন প্রতি সরকারের সময় এতটাই গভীর ছিল, মনে হলে একটা অভিন্ন হৃদয়। সেই সময় আমাদের যে সরকার, শেখ হাসিনা সরকার, তার পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কোনো কোনো সময় উল্লেখ করে, পররাষ্ট্রমন্ত্রী মানে গভীরতা বোঝানোর জন্য। সেটা নিয়ে কিছু সময় হাস্য ঠাট্টা রসেরও একটা ব্যাপার দেখা দিয়েছে। আর আমি তো এর আগেও বলেছি যে ভারত আমাদের চারিধারে সীমান্তবর্তী, মানে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আর ভারত বর্ষ বলতে যেটা বোঝায় তারই অংশ কিন্তু আমরা বাংলাদেশ। এখন পৃথক, পাকিস্তান, বাংলাদেশ বা ভারত এগুলো আলাদা, কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেই আমরা অবস্থান করি। কিন্তু মানে স্বাধীনতা যুদ্ধের সময়ও ভারতের একটা ভূমিকা ছিল, সেই যে বাংলাদেশ সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। কিন্তু গণতন্ত্র হত্যায় যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, কখনোই এই তিনটা নির্বাচনকে তামাশা রূপান্তরিত করছে, ভারত সেটা বিরোধিতা করে নাই। উপরন্তু শুধু সমর্থন করেনি, তার পাশে সে সবসময় অবস্থান নিয়েছে। তো সেই জায়গা থেকে আর আগাগোড়ায় ভারতের অন্যায্য সুলভ, যেমন সীমান্তে মানুষ হত্যা, মানে এটা অনেক জায়গায় নেই। যেতে আমাদের কোনো লোক যায় সেটা তো গ্রেপ্তার করতে পারে, সাজাও দিতে পারে, আমরা হয়তো নেগোসিয়েট করে আমরা তাদেরকে ফেরত আনার চেষ্টা করতে পারি, কিন্তু একে সরাসরি তারা গুলি করে হত্যা করে। এমন কোনো অপরাধ না, তারপরে গুলি করে হত্যা করে। যে কারণে একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু ওই হৃদ্যতাটা থাকে নাই। তারা মানে প্রভুসুলভ আচরণটাই মুখ্য করেছিল। তো এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, ধরেন ত্রিপাঠী সাহেব আমাদের দেশে আসছেন এবং তিনি আসার মুহূর্তে যেসব কথা বলেছেন, বাই রোডে বেনাপোলতে, মানে মনে হয়েছে যে ঘরের লোক তিনি আসছেন, ঘরে ফেরার চেষ্টা। তো এটা আমার কাছে তিনি একাধারে কিন্তু কূটনীতি থেকে বেশি রাজনীতিবিদ, হ্যাঁ, সেন্ট্রাল মিনিস্টারও ছিলেন। তো আমার তার বক্তব্যগুলো খারাপ মনে হয়নি, আমি একেবারে ওপেন বলি। যেহেতু তাদের দূরত্ব আছে, তারা সেটাকে মেকআপ করার চেষ্টা করবে। আমরা কিভাবে করব? আমরা কি পরিবর্তিত পরিস্থিতির দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বন্ধুত্ব চাই? আমাদের সরকারি স্পিরিটটা কিন্তু সকলের সঙ্গে বন্ধুত্ব। তো পার্শ্ববর্তী দেশটা বাদ দিয়ে সকলের সঙ্গে বন্ধুত্ব, এটা তো আবার অন্যরকম লাগে। কিন্তু নিজের মর্যাদা ভিত্তিক পারস্পরিক সম্পর্কটা হতে হবে নিজে, আমাদের বিএনপি যেটা মনে করে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। হ্যাঁ, তো এখন সেই জায়গা থেকে আমরা কতটা দূরে আছি না কাছে গেছি। ত্রিপাঠী সাহেব কিন্তু নিজেই তার বক্তব্যে বলেছেন যে দূরত্বটা হয়েছে, এখন সেটা পুনরুদ্ধার হওয়া দরকার। আমাদের প্রতিবেশী আছে চীন, পরিচিত বন্ধু, ভারত আমাদের পরিচিত বন্ধু। তো এইসব বিবেচনায় রেখে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তো সেই জায়গাটায় স্বার্থ রক্ষা পাবে, বন্ধুত্ব রক্ষা পাবে। আমি একটু প্রশ্নটা অন্যভাবে করতে চাই যে উনি যেমন বললেন যে কোনো কিছু পরিবর্তন হয়নি, দুইটা উদাহরণ দিয়েছেন, কিন্তু ওভারঅল যদি আমরা বলি, প্রসঙ্গত যে এর আগে জুলাই অভ্যুত্থানের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন আপনার সঙ্গে একটা টক শোতে আলোচনা হয়েছিল এইরকম যে এই গভর্নমেন্ট কাদের, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এবং জনগণ যারা বিক্ষুব্ধ ছিল, যারা অভ্যুত্থান করে তাদের, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আপনাদের অবস্থানটা কি? তখন আপনি খোলামেলা অনেক কথা বলেছিলেন। এখন গণতান্ত্রিক সরকার, সরকার তো আসলে জনগণের বিভিন্ন দাবি দাওয়া, চাওয়া পাওয়া, সেগুলো আমলে নিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়।
এই 6 মাসে আপনার কি মনে হয় যে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছিলাম এখানে, সিদ্ধান্ত গ্রহণ করার যে মেকানিজম সেটা কি আপনার কাছে মনে হচ্ছে এখনো জনবান্ধব করতে পেরেছেন এই সরকার? জনবান্ধব বললে কথাটা খুব ওয়াইডলি স্প্রেড হয়ে যায়। ধরেন আমরা যে আন্দোলনটা করেছি সেটা ছিল একটা বিপ্লবী জাগরণের মতো, আমরা সেরকম করেই ভেবেছি সব কিছু চলবে। কিন্তু আমরা সুইচ করলাম টু পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওইটা রেভলিউশনারি না, ওটার একটা নিজস্ব তরিকা আছে। তো যদি যেহেতু পার্লামেন্ট একটা স্ট্যাবলিশড হয়েছে, একটা সরকার হয়েছে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, মানে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, তারা তো সেই পলিসিটাই ফলো করবে, সেই পদ্ধতি অনুসরণ করবে তারা। সেটা যদি করতে হয় তাহলে তারা যেরকম করে করছে তার মধ্যে আপনি দোষের কিছু দেখতে পারবেন না। কিন্তু আপনি বারবারই প্রশ্ন তুলতে পারবেন, এই জন্যই কি এত লোক জীবন দিল? এটাই কি আমাদের জিরোই সনদের কথা ছিল? এটাই কি সংস্কারের কথা ছিল? আমরা যে অ্যাগ্রি করেছিলাম সেগুলো কি করা হয়েছে? তারা আবার তাদের কথা বলতে পারবেন। কিন্তু আমরা তো জনগণের ম্যান্ডেট পেয়েছি, আমাদের ম্যান্ডেট অনুযায়ী আমরা সংস্কার করব, ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করব। উনিও রাইট, আমিও রাইট, উনিও রাইট। ফলে ওই জায়গায় যদি এরকম করে প্রশ্নটা তুলেন, আপনি সেটা সঙ্গতভাবেই তুলছেন, কিন্তু জবাব দেওয়ার সময় কিন্তু দুইজন দুই রকম করে জবাব দেবেন। বিএনপি তারা একরকম জবাব দেবেন, আবার আমি বা অথবা এনসিপি বা জামাত ইসলাম আরেক রকম করে এটা প্রশ্ন তুলতে পারেন। আমি ফখরুল ভাইয়ের ব্যাপারে একটা কথা বলি, যেহেতু কথাটা আপনি আগেও তুলেছিলেন, সেই জবাবটা হয়েছে একভাবে, যারা দ্রুত আলোচনা করেছেন। আমি দেখছি কি ফখরুল ভাই কিন্তু মেলা দিন ধরেছি, আমরা বহু বছর একসাথে আন্দোলন করেছি, একসাথে পথ হেঁটেছি। উনি খুবই দলের প্রতি নিষ্ঠ একজন লোক, কমিটেড, অঙ্গীকার আছে তার দলের প্রতি, এবং ওর বাইরে উনি যেতে চান না। তিনি বললেন কিছুই বদলায়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছেন। এই কথাটা একটু নেগেটিভ টোন দেয় না? কিন্তু উনি দল সম্পর্কে কি এরকম নেগেটিভ কথা বলেছেন? আমার মনে হয় না। সেই জন্য আমার মনে হচ্ছে যে পুরো কথাটা আবার শোনা হয়নি। যদি পুরো রিপোর্টটা পড়তে পারতাম, ভার্বাটিম শুনতে পারতাম, তাহলে হয়তো বলতে পারতাম কীরকম হয়েছে। আমার মনে হয় ওরা যেটা বলবার আছে সেটা হচ্ছে উনি খুব সাদাভাবে কথা বলতে পছন্দ করেন। উনি দেখলেন যে কতগুলো এই জায়গাতে বর্জা আবর্জনা জমে আছে, আরে সবই তো আগের মধ্যেই চলছে, তবে এগুলো পরিষ্কার করছো না কেন? তার মানে পুরো ঢাকা শহর ময়লা হয়ে আছে, তা হয়তো উনি বোঝাতে চাননি। এবং সেটা যদি উনি বোঝাতে চান তাহলে উনি দলের সেক্রেটারি কীরকম করে, দলটাই তো তাহলে ডকে ওঠে। উনি তো সরকারের একটা খুবই ইম্পর্টেন্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পুরো সরকারও একটা কাঠ করে দাঁড়িয়ে যায়, সেরকম করে হয়তো বলেননি। ওই অর্থে যদি এখন আবার আপনি সরকারকে বিবেচনা করেন, সরকার কি জুলাই সনদ অনুযায়ী চলছে, সরকার কি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী চলছে, তার পাল্টা প্রশ্ন হচ্ছে সরকার কি গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে চলছে? এই দুটো প্রশ্নের জবাব দেওয়া মুশকিল। আমি মনে করি বিএনপির পক্ষে সবচেয়ে ওয়াইজ হবে, উইচ উইল বি স্টেটসম্যানলি। সেটা কি, তারা যে পদ্ধতি অনুসরণ করতে চান সেটাই করবেন, কিন্তু সেই পদ্ধতিতেই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। এটা ইম্পসিবল টাস্কটা কিন্তু। কেন? ধরেন 6 মাস পরে মানুষ, 6 মাসও লাগবে না হয়তো। আজকে সকালবেলা এই যে একটা পত্রিকা অফিসে এই কী বলে সমকালে আপনার গ্যাসের উপরে একটা গোলটেবিল হলো। কয়েকদিন আগে বণিক বার্তাতে গ্যাসের উপর হচ্ছে। গ্যাস তো একটা হিউজ ক্রাইসিস। দেখেন যতজন বক্তৃতা করেছে কেউ বলে নাই যে এই সরকারের ব্যর্থতার কারণে এটা হয়েছে, কারণ এই সমস্যাগুলো ওভার দি ইয়ার্স হয়েছে। আপনি ঠিকমতো মানে কূপ খোঁড়েননি, গ্যাস আহরণ করবার চেষ্টা করেননি, অনুসন্ধান করেননি, বহু কিছু আছে তার মধ্যে, ডিস্ট্রিবিউশন লাইন ঠিকমতো করেননি। এরকম প্রত্যেকটা প্রবলেমেই বিরোধী দল যখন সমালোচনা করছে তখন পয়েন্ট ধরে ধরে করছে যাতে এটার পজিটিভিটিটা থাকে। আমি মনে করি সেরকম অর্থেই যদি মানে সরকারও দেখেন যে মানুষ কী চাচ্ছে, একটা সুন্দর জীবন, একটা সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর শাসন, সুশাসন, যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, মন খুলে কথা বলতে পারেন এবং মানুষের মতো জীবনযাপন করতে পারেন। তা যতখানি পারা যায় অন্তত মানুষ যদি বিশ্বাস করে যে না বিএনপি অনেস্টলি সেই কাজটাই করে যাচ্ছে, তাইলে কিন্তু প্রশ্নগুলো উঠবে না। এখনই কোনো মূল্যায়ন করবার সময় হয়নি, কেন বাস্তব 5 মাস 6 মাস যাচ্ছে, তো সময়টা যখন যাবে 6 মাস পার হওয়ার পরে নতুন কথাবার্তা আসবে। ওই চ্যালেঞ্জগুলো যখন আসবে তখনও তাদেরকে প্রপারলি ফেস করতে হবে। এই সব মিলে আমি মনে করি যে সো ফার সো গুড, ইট ইজ 50-50। ধরেন আমি 50-50 কথাটা খুব পছন্দ করি। মানে যখন আপনি কাউকে অ্যানালিসিস করেন আপনি সবার পয়েন্ট দেন,
উভয় দিকে। আর যদি আপনি ডেফিনেট হন যে না উনি এইদিকে পজিটিভ আছেন, তখন সেটা বলবেন। আমি সেরকম করে এখনই বলবো না, কারণ ততক্ষণই সময় যায়নি। বাকি অর্থে যদি বলেন, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, যতখানি পারা যায় জনগণের মত বোঝার চেষ্টা করছেন। তারেক রহমান তো নিজের সিম্পলিসিটিটা মানুষের কাছে দেখাতে পেরেছেন। পুরো পার্টি নিয়ে সেরকম সিম্পলিসিটি দেখাতে পারছেন কি, ওইটা আর এক প্রশ্ন। কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে যদি এস্টাবলিশ করতে পারেন, তার মানে উনি একটা বড় মাপের কাজই করবেন। এবং দেখেন, রাজনীতিতে কিন্তু অশ্লীলতা নেই, রাজনীতিতে কিন্তু গালাগালি নেই, রাজনীতিতে আরেকজনকে ব্লেম গেম যেটা করা হয়, সেই জিনিসটা এখন পর্যন্ত বড় আকারে কেন এমন কোনো আকারে এখন পর্যন্ত আসেনি, অন্তত সরকারের দিক থেকে তো আসে নাই। কিন্তু আমি এত কথা বলছি মানে সরকারের সমালোচনা করার মতো বহু পয়েন্ট আছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন তার প্রেক্ষিতে আমি বলবো যে গভর্নমেন্ট স্টিল ক্যান বি অন দি পজিটিভ সাইড, সেই সুযোগ আছে। শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা নিয়ে আসে। উনি বলছে যে প্রাইম মিনিস্টারের পরিবর্তন হয়েছে 5 তারিখের অর্থাৎ জুলাইয়ের পরে, যেহেতু টক শো, মানে আমি একটা প্রশ্ন করতে চাই, সাধারণভাবে আমরা কি দেখছি যে ব্যক্তিগতভাবে ওনার একটা ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে, হবে, এই ধরনের কাজগুলো হচ্ছে। কিন্তু রাষ্ট্র তো একটা অনেক কিছু বিষয় নিয়ে, এবং এই যে জুলাই সনদ করা হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেক ডিবেট হচ্ছে। বা আপনার কি মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি আমি জল করে জ্বলে উঠি, কিন্তু সামষ্টিকভাবে কাঠামোগতভাবে যদি আমি পরিবর্তন না করি, তাহলে কি ফল মিলবে? না না, এটা তো যা আছে এখন। আমি বারবারই এখানে বলার চেষ্টা করছি যে 24-এর গণঅভ্যুত্থানের আগের একটা ব্যাপার, পরের একটা ব্যাপার। হ্যাঁ, এটা পরের ব্যাপার, কিন্তু ওই যে কাঠামোগত যে বিষয়গুলো বললেন, হয়তোবা এই ধরনের একটা বিষয় মাথায় রেখেই আমাদের বিএনপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে খুব একটা পরিবর্তন হয় নাই। তার মানে এটা না কিন্তু যে উনি একেবারে হাল ছেড়ে দিচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে কাজটা আমরা প্রত্যাশা করছি সেটা এখনো পর্যন্ত আমরা করতে পারি নাই। সময় আছে অনেক, কিন্তু এই সময়ে যেটা পার করছে এটা তো খুব যে কম সময় তা তো না। তো একজন মহাসচিবের লক্ষণীয় বিষয়, পার্টির দ্বিতীয় ব্যক্তি, চেয়ারম্যান, মহাসচিব, তিনি এটা মনোজগতে একটা নাড়া দেওয়া। হ্যাঁ, এটাকে যারা বিএনপিকে ঘায়েল করতে চায়, ধরেন আমাদের তো রাজনীতি সংস্কৃতি এখনো পর্যন্ত ওই রকম হয়নি, সেটা হাতে তুলে নিয়ে সে এটাকে ডান্ডা ব্যবহার করার চিন্তা করতে পারেন। কিন্তু এই প্রথম, মানে এই স্বল্প সময়ের মধ্যে কোনো সরকারি দলের মহাসচিব না, আমার বিবেচনায়, একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছে, তিনি কিন্তু সত্যটার মুখোমুখি টোটাল নেশনকে দাঁড় করিয়েছেন। এখন তাহলে আমরা মানে এটা ভাবতেই পারি যে পরিবর্তন হয়েছে কি হয় নাই, এটা মহাসচিব ভালোই জানেন সে, তাহলে পরে তিনি এই পরিবর্তনের উদ্যোগী একটা ভূমিকা নেবেন। মহাসচিব তো দ্বিতীয় ব্যক্তি। তো ধরেন একটা পার্লামেন্ট তৈরি হয়েছে, এখন পার্লামেন্টের মধ্যে নেগেটিভ কথা হয়নি, কিন্তু সেই জায়গায় সরকার এবং বিরোধী দল পার্লামেন্টের অভ্যন্তরে অত্যন্ত সহযোগিতা পরায়ণ কথা হচ্ছে। বিরোধী দল তার মতো করেই কথা বলছে, সরকারের সমালোচনার কথা বলছে, কিন্তু পার্লামেন্টে এখনো পর্যন্ত অন্য যে কোনো পার্লামেন্টের থেকে এটাকে ইতিবাচক হিসাবে অনেকে ধরছে। বাংলাদেশের পার্লামেন্টের বাইরে যে রাজনীতিটা, যে অনেক যে আমরা সব টকশোতে বলি বা কোনো গোল টেবিলে আলোচনায় বলি, সেখানে কিন্তু কথাগুলো আসছে যে কতটুকু এগোনো দরকার ছিল, কতটুকু এগোনো যাওয়া সময়। যেমন আইন শৃঙ্খলা নিয়ে মানুষের তো প্রত্যাশা যে একটু শান্তিপূর্ণ অবস্থা থাকবে, যেসব ঘটনার মুখোমুখি অতীতে হয়েছে সেগুলো যেন আমাদের আগে, মানে এখন না হতে হয়, জীবনটা সহজ হবে। তো এইগুলো তো চেতেই পারে মানুষ। এইরকম যে কাঠামোগত পরিবর্তনের কথা যেটা আমরা আলোচনা করছি, এরকম অনেকগুলো বিষয়, পুলিশের কথা বলছে, পুলিশ রিফর্ম কোনো আলোচনা নেই। আমরা জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়গুলো একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া হচ্ছে, সেখানে আবার অপোজিশন যাবে না, এইরকম বিষয়। আপনার কি মনে হয় যে এই রকম পরিবর্তনগুলো একটা ডেডলক সিচুয়েশনের দিকে যাচ্ছে? না, আমার কাছে তা মনে হয় না। মনে হয় না এই জন্য যে সেশনই আছে 2টা পার্লামেন্টে, আর এই বিষয়গুলো কিন্তু পার্লামেন্টে যেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কাঠামোর পরিবর্তন, আইনের পরিবর্তন,
আইনের প্রতি মানে সংবিধানের পরিবর্তন, সেটি পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না। সেই জায়গায় দুটো সেশনের মধ্যে দিয়ে শেষ করবে। হ্যাঁ, আপনি বললেন কেন করা যাবে না, করা তো যেত। তারপরেও আমি মনে করছি আশাটা আশাহত হওয়ার পর্যায়ে নিয়ে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। কারণ আমরা অনেকগুলো সময় পেরিয়ে এসছি, তো এসে এই পার্লামেন্ট, এই সরকার, এই সময়টা যদি আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, আমাদের বয়স এসে হয়তো দেখা গেল অনেক কিছু, কিন্তু জাতি তো আশাহত হবে। এবং আশাহত হলে পরে একটা জাতির জন্যে, নিরাশ জাতির জন্যে ভালো কিছু অপেক্ষা করে না। মাহমুদুর রহমান মান্না, আপনার জীবনে তো অনেকগুলো অভ্যুত্থান দেখেছেন। 90 দেখলেন, 24 দেখলেন, 69 দেখেছেন। মানে আমাদের বিষয়টা কি এইরকম যে অভ্যুত্থানের মধ্যে খালি ঘুরপাক খেতে থাকবো, কিন্তু পরিবর্তন অর্থাৎ কাঠামোগত পরিবর্তন, যেটা একসময় আপনারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে 100 বছরে আমরা দেখেছি, এই স্বৈরাচার বা ফেসিস্ট যাই বলেন তাদের বিরুদ্ধে একসঙ্গে ছিলেন, একসঙ্গে বসে অনেক আলোচনা করে বিএনপি যেটা 31 দফা এখন, সেটা যদি আমরা দেখি, আবার সবাই মিলে বসে আপনারা জুলাই সনদও করলেন। আপনার কি মনে হয় 5 মাসে যদি আমরা চিন্তা করি কাঠামোগত পরিবর্তনের দিকে বিএনপি কি আন্তরিক, যথেষ্ট আন্তরিক মনে হয় আপনার কাছে? না, আমি আন্তরিকতা নিয়ে প্রশ্নটা করছি না, কিন্তু কাঠামোগত এমন কোনো পরিবর্তন হয়নি, এটা আমি বলবো। মানে ধরেন, আমি বুঝি যে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে গেলে একেবারেই একটা মানে হস্তক্ষেপ মুক্ত, প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা লাগবে, কিন্তু এইটা হতেও হলো না। অনেকগুলো অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছিল, অন্তর্বর্তী সরকারের অনেক রকম সমালোচনা আমরা করি, আমি নিজেও করি, কিন্তু 133টা যে অধ্যাদেশ জারি করেছিল, এগুলোর কোনোটার ব্যাপারে কেউ থিওরিটিক্যাল ডিবেট করতে পারেনি যে এটা খারাপ হতো এটা করলে। এখন বলছি এর চাইতে ভালো করব, কিন্তু সেই এর চাইতে ভালো করাটা হয়নি এখন পর্যন্ত। ওই অর্থে ধরেন কিছু নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন, এগুলোর বাইরে সংস্কার বলে কিছুই হয় নাই। তো তারা বলছেন যে যেগুলোকে তারা হেল্ড আপ করেছে, যেটা আমরা পরে করব, আর কিছু আছে 4টা তো বাতিল করে দিয়েছেন বিচার বিভাগকে কেন্দ্র করে, বলেছে যেটা আরও উন্নত আকারে করব। যদিও মানে ঘর পড়ে গরু সিঁদুরে বেগ দেখলে ভয় পাই, এরকম ভয় আমিও পাই, কিন্তু তারপরেও আশাবাদী হতে চাই, কারণ এই মুহূর্তে আমার কাছে বিকল্প নেই। এই মুহূর্তে আমি আশাবাদী থাকতে চাই এবং খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে তারা সেটা করবেন। সেটা বাদ যদি দেন তাহলে নাথিং হ্যাজ বিন ডান। কোনো দিকে ওই যে ফখরুল ভাই বললেন যে তেমন কিছু পরিবর্তন হয়নি, ওই কথার সাথে আমি একমত। মাহমুদুর রহমান মান্না, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিতে, এবং একই সঙ্গে শামসুদ্দিন আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মতো। এই ছিল আমাদের আলোচনা, আপনারা শুনলেন এবং আপনারা মূল্যায়ন করবেন যে আসলে আলোচনা কী রকম হয়েছে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।